দেখেন 96 ক্ষমতাসীন হয়ে এই শেখ হাসিনা বিচিত্রা বলেন আর সেই দৈনিক বাংলা বলেন নিউ নেশন বলেন বন্ধ করেছিল না। আবার যখন 2008-এ ক্ষমতাসীন হয়েছে তারপরে চ্যানেল 1, দিগন্ত, ইসলামী টিভি, বাংলা, আমার দেশ সহ শত শত পত্রিকা তারা বন্ধ করে দিয়েছে, টেলিভিশন বন্ধ করে দিয়েছে। আওয়ামী লীগ মানে মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে না। আওয়ামী লীগ মানে জনগণের মানবাধিকারে বিশ্বাস করে না। গত কয়েকদিন যাবৎ ইসকন ইস্যু না, চিন্ময়ের গ্রেফতার পরবর্তীতে বেশ কিছু ঘটনা বাংলাদেশ এবং বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতা, আগরতলা, মুম্বাইয়ে হয়েছে এবং ভারতীয় কতিপয় গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত সুনির্দিষ্ট এবং ষড়যন্ত্রমূলকভাবে বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশের মানুষের বিপক্ষে এক ধরনের ষড়যন্ত্রমূলক প্রপাগান্ডা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে শুরু হয়েছে, যেটি অনেকেই বলেন, আমরাও বিশ্বাস করি, অন্যতম কারণ হচ্ছে বর্তমানে ভারতে যে সত্যিকার অর্থে একটি সাম্প্রদায়িক সরকার ক্ষমতাসীন আছেন, যারা সমগ্র ভারত যেটি নিয়ে এক সময় গর্ব করত, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ এবং ধর্মনিরপেক্ষতা নিয়ে গর্ব করত, সেটি কিন্তু গত প্রায় 12 বছর যাবৎ তারা সেই চরিত্রটি তারা হারিয়ে ফেলেছে। তারা এখন একটি ধর্মীয় রাষ্ট্র হিসাবে শুধু ঘোষণা করেই ক্ষান্ত হয় নাই, অন্যান্য ধর্মের ধর্মাবলম্বীদের প্রতি যে আচরণ হচ্ছে, আপনারা যদি একটু আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং সেই সাথে পাঞ্জাবের দিকে তাকিয়ে দেখেন এবং অন্যান্য জায়গায় পশ্চিমবঙ্গ সহ, ঝাড়খণ্ড সহ সম্বল বাজমিরের দিকে তাকান, বাবরি মসজিদ আপনারা দেখেছেন, এবং গুজরাটের কসাই কিভাবে আজকে ওই দেশের প্রধানমন্ত্রী, সেটিও বাংলাদেশের মানুষ জানে। কাজে এমন অবস্থায় ওনারা আয়নাতে নিজেদের চেহারা দেখতে চান না, ওনারা খালি অন্যের চেহারা দেখতে আগ্রহী। তার কারণ ওনাদেরকে একটি আজ্ঞাবহ সরকার গত 8, 14, 18 এবং 24 সন থেকে ষড়যন্ত্রমূলকভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের মাধ্যমে তারা বসিয়েছিল গত 16 বৎসরের আন্দোলন সংগ্রাম, বিশেষ করে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে। যখন তাদের সেই আজ্ঞাবহ সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তখন থেকেই তারা ষড়যন্ত্র শুরু করেছে কিভাবে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা যায়। আপনাদের মনে থাকার কথা, যাদের একটু বয়স হয়েছে, 91 সন এরশাদের পতনের পরে 90 সনে এই পতিত স্বৈরাচার কলকাতাতে যে বলেছিল অমুক দল 10টি সিটও পাবে না, এবং যখন ভোট হলো তখন নিজেদের চেহারায় যখন দেখলো তাদেরকে জনগণ সমর্থন করে নাই, তখন বলল একদিনের জন্য শান্তিতে থাকতে দিব না। অর্থাৎ এই আওয়ামী লীগ এমন একটি দল যারা গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রে বিশ্বাস করে না। তার প্রকৃষ্ট উদাহরণ, স্বাধীনতার পরে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য, সাম্যের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, কিন্তু তারা 72 থেকে 75-এর মধ্যেই তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল, পত্র পত্রিকা বন্ধ করেছিল এবং মানুষের মত প্রকাশের স্বাধীনতা বন্ধ করার জন্য 74-এর যে কালা কানুন সেটিও তারা চালু করেছে। এবং এই দেশের মানুষ দুর্ভিক্ষ দেখেছে,
বাসন্তী দেখেছে, লঙ্গরখানা দেখেছে, ভোট ডাকাতি দেখেছে, ব্যাংক ডাকাতি দেখেছে এবং হাইজ্যাকিং শব্দ বাংলাদেশে তারা প্রচলন করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার। কাজেই এবং এনকাউন্টার সিরাজ শিকদারের মতো একজন প্রথিতযশা প্রকৌশলী মুক্তিযোদ্ধাকে পুলিশ কাস্টডিতে প্রথম যে মানুষটি এনকাউন্টারে মারা গিয়েছিল তার নাম হচ্ছে শহীদ সিরাজ শিকদার। তার হাতে তখন হ্যান্ডকাপ পরা ছিল। কাজেই আজকে সত্যের মুখোমুখি হতেই হবে। আপনাকে আমাকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, সেই অনুযায়ী কর্ম পরিকল্পনা নির্ধারণ করতে হবে। তা নাহলে এদের সাথে কিন্তু আপনি বুদ্ধির খেলা বলেন আর যুক্তির খেলায় বলেন যে জিততে চান, তাহলে মনে রাখতে হবে এদেরকে তাদের অস্ত্র দিয়ে ঘায়েল করতে হবে। অস্ত্র মিন্স আমি আর্মস বুঝাচ্ছি না, আমি যেটি বুঝাতে চাই তাদের কার্যকলাপ, তারা যা বলে তারা তা কোনোদিন করে না। এবং তারপরে দেখেন এই জেনারেশন, আপনারাও দেখেন 96 ক্ষমতাসীন হয়ে এই শেখ হাসিনা, বিচিত্রা বলেন আর সেই দৈনিক বাংলা বলেন, নিউ নেশন বলেন, বন্ধ করেছিল না? আবার যখন 2008 ক্ষমতাসীন হয়েছে, তারপরে চ্যানেল 1, দিগন্ত, ইসলামী টিভি, বাংলা, আমার দেশ সহ শত শত পত্রিকা তারা বন্ধ করে দিয়েছে, টেলিভিশন বন্ধ করে দিয়েছে। আওয়ামী লীগ মানে মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে না। আওয়ামী লীগ মানে জনগণের মানবাধিকারে বিশ্বাস করে না, জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে না। ৭৩-এর নির্বাচনেও তারা যখন তাদের নেতা খন্দকার মুস্তাক এই যে বেশি দূর না দাউদকান্দি গৌরীপুর যখন হেরে যাচ্ছিলেন, তখন হেলিকপ্টারে ভোট বাক্স ঢাকায় এনে ঢাকা থেকে রেজাল্ট দিয়েছিল খন্দকার মুস্তাক দিয়ে। হেরে যাচ্ছিলেন কার কাছে জানেন? প্রকৌশলী আব্দুর রশিদ, উনি তখন জাসদের নেতা ছিলেন, ওনার কাছে যখন হেরে যাচ্ছে। অর্থাৎ ভোট চুরি কিন্তু শুরু হচ্ছে এই আওয়ামী লীগ, ভোট ডাকাতি আওয়ামী লীগ। এই যে ঢাকার ডাকসু নির্বাচন হলো, ডাকসু ভোট গণনা হবে, ওই সময় ভোট ডাকাতি হলো, ডাকসু ভবন থেকে ব্যালট বাক্স নিয়ে গেল তাদের তৎকালীন ছাত্রলীগের সোনার ছেলেরা। আর নেতৃত্বে কে ছিলেন সেটি আপনারা ইতিহাস থেকে জেনে নেবেন, তৎকালীন প্রধানমন্ত্রী তো নয়। কাজেই মনে রাখতে হবে আওয়ামী লীগ কোনদিন জনগণের অধিকারে বিশ্বাস করে না, আর মুখে যা বলে তা তারা উল্টোটা করে। এবং এই পতিত স্বৈরাচার পৃথিবীর কোথাও যখন জায়গা পায় না, তখন তাদের, কারণ আপনাদের মনে থাকার কথা, এই মোমেন্ট সাহেব বলেছিল দিল্লিতে যে আমাদেরকে আরেকটু ক্ষমতায় রাখেন, বলেছিল না? সে বাংলাদেশেও বলেছে। তারপরেও একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী আরেক দেশে যে বলে অমুকরে ক্ষমতায় রাখেন, জনগণকে বলে না, জনগণের ভোটে তারা বিশ্বাস করে না। সেজন্যই 14, 18, 24-এ কি হয়েছে দেশের মানুষ দেখেছে, ভোট কেন্দ্রে যায় না। এখন যখন পতিত স্বৈরাচার ওখানে জায়গা নিয়েছে, এখন তাদের আত্মদাহ, কারণ তাদের দেশের 5 লক্ষ না কয়েক লক্ষ মানুষ এই দেশে, আমাদের দেশের আজকে যুবকরা চাকরি পায় না। $5 বিলিয়ন এভরি ইয়ার তারা আমাদের দেশ থেকে ব্যাংকের মাধ্যমে পাঠায়, আর ব্যাংকের সারা হুন্ডিটা ধরেন তাহলে এটা $10 বিলিয়ন প্রতি বৎসর তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে রিমিট করে। তারা আমাদের সাথে বিলিয়ন ডলারের বাণিজ্য করে। আমাদের দেশে যখন পেঁয়াজের দাম বাড়ে, তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে। আমাদের দেশের মানুষের যখন পানি দরকার, তখন পানির বাঁধ বেঁধে দেয়, পানি দেয় না। যখন তাদের দেশে বন্যা হতে থাকে, তখন কয়েকদিন আগেও ফেনীর এখানে বাঁধ খুলে দিল। ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, তারপরে কুমিল্লা দক্ষিণ এবং পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি ভেসে গেল হবিগঞ্জ সহ। আবার তিস্তাতেও আপনি দেখেন গজলডোবার বাঁধ ছেড়ে দিল, আপনার লালমনিরহাট, রংপুর এবং গাইবান্ধা সহ সবটা ভেসে গেল। অর্থাৎ তারা শুকনার সময় আমাদেরকে পানি দেয় না, আর বর্ষাকালে পানি ছেড়ে দিয়ে
তারা আমাদেরকে বন্যা দেয়, অর্থাৎ কেন্দ্রটা ওর ফ্রেন্ড, তারা আমাদের বন্ধু না। কাজেই তারা আমাদেরকে শোষণ করতে চায় এবং তারা এজন্যই আজকে যখন তারা দেখেছে তাদের সেই যে স্বৈরাচার, তাদের যে আজ্ঞাবহ সরকার ছিল পালিয়ে গেছে, এখন তারা মনে করছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আগের মতো তারা নিয়ন্ত্রণ করতে পারবে না, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করতে পারবে না। এই যে বাংলাদেশ ব্যাংকের টাকা চলে গেল একটা সুইফট কোডের মাধ্যমে, ওই সময় কনসালটেন্ট যে ছিল সেই কনসালটেন্টের নাম কি আপনাদের মনে থাকার কথা অনেকেই ভুলে গেছে। কাজেই সবকিছুর সাথে জড়িত হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য সবচেয়ে বেশি ভাবে ষড়যন্ত্র করছে এই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং পতিত স্বৈরাচার। কাজে আমরা যে কারণে আজকে দেখেন ভিয়েনা কনভেনশন অনুযায়ী আপনি আপনার দেশের রাষ্ট্রদূত আমার দেশে আছে, বাংলাদেশ সরকারের দায়িত্ব তার নিরাপত্তা দেওয়া, কিন্তু আমরা দেখলাম কলকাতাতে উপ হাই কমিশনের সামনে বিক্ষোভখানি করে নাই, বাংলাদেশের পতাকাকেও তারা অবমাননা করলো। আবার আগরতলা আমাদের সহকারী হাই কমিশনের অফিসে তারা আক্রমণ করলো এবং সেখানে আক্রমণ করে তারা আমাদের যারা কর্মরত স্টাফ ছিল তাদের জীবনের প্রতি হুমকিও দিল এবং সেখানেও তারা আমাদের পতাকাকে অবমাননা করলো। অর্থাৎ সরকারি হাই কমিশনের অফিসে আক্রমণ করা মানে বাংলাদেশকে আক্রমণ করা। এই জিনিসটি মনে রাখতে হবে। ভিয়েনা কনভেনশন এটাকে সাপোর্ট করে না। এই দায়িত্ব অবশ্যই ভারত সরকার বা মোদী সরকারকে দিতেই হবে। আজকে যারা জোর গলায় বলে কি বলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী নাকি দরকার, আরে বাবা তোমার এখানে সম্বলে ওই দিন একটা মসজিদের জায়গায় 5 জন মুসলমানকে তারা মেরে ফেললো, কই সেখানে তো জাতিসংঘের জন্য বলো না, বাবরি মসজিদের জন্য বললো। তোমার গুজরাটে এত বড় কিলিং হলো, তুমি তো বললে না। এবং আজকে তুমি আজমিরকে নিয়ে প্রশ্ন তুলেছ, এই আজমিরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ আজকে প্রায় 100 বছর যাবৎ সেখানে মানুষ যায়, আর সেই জায়গাতে আজকে আপনারা প্রশ্ন তুলতেছেন। 1947 সনে তখন যে স্বাধীন হয়েছিল, ভারত হয়েছিল, পাকিস্তান হয়েছিল, তখন তো ডিক্লারেশনের মধ্যে ছিল 1947 সনে ধর্মীয় স্থাপনা যেটা যে অবস্থায় আছে একমাত্র অযোধ্যা ছাড়া আর কোথাও কোনো পরিবর্তন হবে না। আজকে কিন্তু ভারত তার দাদাগিরির কারণে আজকে সে তার সেই ডিক্লারেশন থেকে সরে যাচ্ছে। অর্থাৎ তারা তাদের কর্তৃত্ববাদী শাসন যেটি আমরা পতিত স্বৈরাচারের কাছে দেখেছি, আজকে ভারত কিন্তু আর গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আছে কিনা এটা বিরাট বড় প্রশ্ন। আজকে কর্তৃত্ববাদী শাসকে রূপান্তরিত হয়েছে বর্তমানের শাসক গোষ্ঠী। আমরা স্পষ্ট করে বলতে চাই, ভারতীয় মানুষের সাথে বাংলাদেশের মানুষের কোন শত্রুতা নেই। আর এই বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান চাকমা মারমা সাঁওতাল গারো আমরা সবাই বাংলাদেশি। আমরা কেউ সংখ্যালঘু না, আমরা কেউ সংখ্যাগুরুও না। আমাদের পরিচয় আমরা বাংলাদেশি এবং আমরা সকল ধর্মের স্বাধীনতা বিশ্বাস করি। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ। তার প্রকৃষ্ট প্রমাণ রাজবাড়িতে কয়েকদিন আগে কয়েকজন শ্রমিককে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল, তারপরেও রাজবাড়ির মানুষ তাদের যে ধৈর্য এবং তাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি দিয়ে সেখানে কোনো উস্কানিতে পা দেয় নাই, এর প্রতি উত্তরে কারো বাড়ি ঘরে কোনো ভাঙচুর করে নাই। ঠিক অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রামে শাহাদাত বরণ করলো, নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হলো, তারপরেও চট্টগ্রামের মানুষ শুধু নয় সারা বাংলাদেশের মানুষ কত সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ এসছে। বড় কি উদাহরণ চান? আপনি আমার ভাইকে কুপিয়ে মেরে ফেলবেন আর আমি আপনার সেই নৃশংস দৃশ্য দেখার পরেও ধৈর্য ধরে আমরা কোন অবস্থাতেই কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হোক এটি বাংলাদেশের কোন মানুষ চায় না, সরকার চায় নাই, কোন রাজনৈতিক দলও চায় না। সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে সরকারের পাশে, দেশের পাশে, দেশের স্বার্থে
আজকে একত্রিত। কোন অবস্থাতেই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য কোন অবস্থাতে কোন উস্কানিতে পা দেওয়া যাবে না। কারণ তারা চায় আমাদেরকে আপনাদেরকে বিপদগামী করতে। আমরা যখন গণতন্ত্রে উঠতে যাচ্ছি, আমরা যখন গণতন্ত্র অর্থাৎ জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার যখন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে, দেশের মানুষ যখন তার অধিকার ফেরত পাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, দেশের মানুষ যখন তাদের মানবাধিকার ফেরত পাওয়া এবং যারা শহীদ হয়েছে তার বিচার এই দেশে করতে চায়, আজ সেই সময় আজকে আমাদেরকে বিশৃঙ্খলা অর্থাৎ আমাদেরকে বিভাজিত করতে চায়। মনে রাখতে হবে, বিডিআর কিলিং বলেন আর এই বিগত 15.5 বছরে আমাদের যে শত শত ভাই গুম হয়েছে, কত কত নেতা কর্মীর ফাঁসি হয়েছে, কত কত নেতা কর্মী শহীদ হয়েছে, প্রত্যেকটা বিচারের প্রশ্ন যখন আসতেছে তখনই বাংলাদেশকে বিশৃঙ্খলার দিকে ধাবিত করার চেষ্টা করা হচ্ছে। তার কারণ তারা জানে যদি বিচার হয় তাহলে তাদের কি হবে, ভোট বলতে পারবে। সাধারণ মানুষ বিশ্বাস করে তাদের হয়তো অনেকেরই ফাঁসিও হওয়ার সম্ভাবনা আছে। কাজেই আজকে যাদের বিচার হওয়ার সম্ভাবনা তারা তো প্রবলেম সৃষ্টি করবে এবং তারা আজকে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে চায়, আমাদেরকে সারা পৃথিবীর কাছে পরিচিত করতে চায় যে আমরা একটি সাম্প্রদায়িক উগ্র সাম্প্রদায়িক দেশ অথবা আমরা জনগোষ্ঠী। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র কোনো অবস্থাতেই লাভ হবে না। কারণ আপনার রাজবাড়ী তার উদাহরণ, আপনার এই চট্টগ্রাম তার উদাহরণ সাইফুল ইসলাম আলিফ, এবং বিগত কয়েকদিন আগে দুর্গা পূজা হয়েছে। এদেশের সকল মানুষ হিন্দু ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্গা পূজার উৎসবে অংশগ্রহণ করেছে এবং নিরাপত্তার জন্য নিরাপত্তা বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। কাজেই আবার মুসলমানদের প্রোগ্রামেও এই অন্যান্য ধর্মের মানুষরাও অংশগ্রহণ করে, অর্থাৎ এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উৎকৃষ্ট উজ্জ্বল উদাহরণ দেশের আছে। কাজেই কোনো অবস্থাতেই ভাইরা আমার আমাদের সজাগ থাকতে হবে। এই ষড়যন্ত্র শুধুমাত্র ওই চিন্ময়ের জন্য তা না, এই ষড়যন্ত্র বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া, বাংলাদেশকে কেউ কেউ বিভিন্ন ভাবে হুমকি দেওয়ার চেষ্টা করে ওই চিকেন নেক দখল করে নেবে। আরে ভাই, দখলের দিন শেষ, বুঝতে হবে এত বাহিনী থাকার পরেও পালিয়ে যেতে হয়েছে। 18 কোটি মানুষের 36 কোটি হাত থাকার পরে দখলের স্বপ্ন দেখে সেই স্বপ্ন দিবা স্বপ্ন থেকে যাবে। 36 কোটি হাত প্রতিরোধ করবে, যে কোনো এই সমস্ত সংস্কার সম্প্রসারণ করার চেষ্টা করবে, আধিপত্যবাদী সম্প্রসারণবাদী যে কোনো উদ্যোগকে এই সরকার শুধু নয় এদেশের মানুষ 18 কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে এবং যে কোনো পরিস্থিতিতে তারা তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য শেষ রক্তবিন্দু দিয়েও চেষ্টা করবে। কাজেই আমরা আজকে শুধু প্রতিবাদ জানাচ্ছি সেটুকুই না, আমাদের মনে রাখতে হবে যে ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলছে, ষড়যন্ত্র শেষ হয় নাই। কোন অবস্থাতেই ভাবার কারণ নাই আপনার অধিকার আপনি এমনি এমনি ফেরত পাবেন। যেরকম ভাবে জনাব তারেক রহমান সাহেব বলেছেন না, আন্দোলনে ছিলেন, আছেন এবং থাকবেন, আগামী দিনের লড়াই হবে আরো কঠিন। দেখেন বন্ধুরা, আস্তে আস্তে আমাদের সামনে কঠিন সময় আসতেছে। এই সময় দরকার ঐক্য, এবং জাতীয় ঐক্যই পারে যে কোনো ষড়যন্ত্রকে ছিন্ন করতে এবং সম্প্রসারণবাদী ষড়যন্ত্রকারীদেরকে প্রতিরোধ করতে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, ভয়েস অফ টাইমস জিন্দাবাদ।